ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ক্যালেন্ডারের দশম মাস হচ্ছে পবিত্র এই পৌষ মাস। হিন্দু ধর্মের বিশেষ করে যে কোনো না কোনো মাসের সঙ্গে দেবদেবতার বিশেষভাবে সম্পর্কিত রয়েছে। পৌষ মাসও সূর্যের সঙ্গে তেমনইভাবে সম্পর্কিত। এই মাসে পিণ্ডদান ও শ্রাদ্ধ অনুষ্ঠান করা পিতৃপুরুষদের জন্য শুভ বলে মনে করা হয়। এই কারণে পৌষ মাসকে ছোট পিতৃপক্ষও বলা হয়। হিন্দু শাস্ত্রে ৩৩ কোটি দেবদেবীর উল্লেখ রয়েছে। তাদের মধ্যে সূর্য একমাত্র আমাদের প্রত্যক্ষ দেবতা। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আনন্দ, শাসন ক্ষমতা, মান সম্মান প্রতিষ্ঠার কারক গ্রহ বলে মনে করা হয়। রোগ, শোক ও হতাশা দূর করার জন্য সূর্যের উপাসনা করা শুভ। মকর সংক্রান্তি তিথিতে সূর্যের উপাসনা করা হয় বিশেষ করে। পৌষ মাসেও সূর্যের উপাসনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিলে নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পায়, পাশাপাশি শক্তি, তেজ, পরাক্রম, যশ ও উৎসাহ বাড়ে। পৌষ মাসে সূর্যের উপাসনার একাধিক সুফল রয়েছে। পৌষ মাসে আপনারা এই ৬টি জিনিস ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না। পৌষ মাসে আপনারা এই একটি গাছ বাড়িতে লাগান, নতুন বছরের টাকা উপচে পড়বে। পৌষ মাস সংক্রান্ত অত্যন্তই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে ভাগ করে নিতে যাচ্ছি আমরা, যেগুলো না জানলেই অজান্তেই আপনার জীবনে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই পৌষ মাসে এমন ৬টি জিনিস রয়েছে যেগুলো নিজের বাড়ি থেকে কাউকেই কিন্তু দান করা একদমই উচিত নয়। শাস্ত্র মতে সম্পূর্ণ নিষিদ্ধ, দুঃখের বিষয় বলা হয়েছে। অনেকেই অজান্তে এই ভুলটি করে থাকেন। এই সমস্ত জিনিসগুলি বাড়ির বাইরে আপনারা দেবেন না। নিজের পরিবারেই দারিদ্রতার করাল ছায়া নেমে আসতে পারে, যেটা ঠেকানো খুবই কিন্তু কঠিন হয়ে যায়। আজকের ভিডিওতে আপনারা জানবেন পৌষ মাসের একটি বিশেষ শুভ ও ফলপ্রদ গাছের কথা, এবং এরই সাথে অতিরিক্ত আরও ২টি শক্তিশালী বিশেষ গাছের কথা আপনারা জানবেন। আপনারা যদি এই পৌষ মাসে এবং নতুন বছরের শুরুতেই এই গাছগুলি বাড়িতে লাগাতে পারেন, আমি বিশ্বাসের সাথে বলছি, মা লক্ষ্মী দেবীর কৃপায় নতুন বছরে আপনার জীবনে অর্থ, সমৃদ্ধি ও স্থায়ী সুখ উপচে পড়বে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনারা ভক্তিতে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় সূর্যদেবের জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তবে বিশেষ অনুরোধ, ভিডিওটি আপনারা একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তি ও মনোযোগের সহিত। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। আদিত্য পুরাণ অনুযায়ী পৌষ মাসের রবিবার
তামার পাত্রে শুদ্ধ জল, লাল চন্দন ও লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। এই সময়ে ওম শ্রী বিষ্ণুবে নমঃ এই মন্ত্রটি জপ করা অবশ্যই উচিত। ধর্মীয় ধারণা অনুযায়ী রবিবার উপবাস করে সূর্যতে তিল চালের খিচুড়ি নিবেদন করলে ব্যক্তি তেজস্বী হয়। বাল্যকাল থেকে সূর্যকে নমস্কার করলে ও সূর্যকে জল নিবেদন করলে নেত্র ও হৃদরোগে পীড়িত হয় না সেই ব্যক্তি। মানব শরীরে চোখ ও আত্মার কারক গ্রহ। এছাড়াও পারিবারিক দিক দিয়ে, পিতা ও সামাজিক দিক দিয়ে রাজ্য সুখ ও আত্মসম্মানের কারক রয়েছে সূর্যের কাছে। কোনো ব্যক্তির কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হলে পিতার সহযোগিতায় সেই ব্যক্তির ভাগ্য উদয় হয়। এছাড়াও শক্তি, জ্ঞান শক্তি, উষ্মা জীবন শক্তি প্রদান করে ও সমস্ত রোগাণু জীবাণুকে ধ্বংস করে। তাই সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি রবিবার, বিশেষত পৌষ মাসের প্রতিটি রবিবারে কমপক্ষে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তি যশস্বী হয়। প্রতিটি কাজে তারা সাফল্য লাভ করতে পারেন। সূর্য উপাসনার জন্য সূর্যের মন্ত্র অবশ্যই জপ করা উচিত। আর সেই মন্ত্রটি হল ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারেন সর্বপাপেঘ্ন প্রণত হস্মি দিবাকরম। আমরা প্রথমেই প্রত্যেকে জেনে নিব এই পৌষ মাসে এবং নতুন বছরে কোন 6টি জিনিস কাউকে ভুলেও দেওয়া উচিত নয়, শাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ বলা হয়েছে এবং নিষেধ করা হয়েছে। বিশেষ করে কেনই বা এই জিনিসগুলো দিতে নিষেধ রয়েছে? এত ভয়ঙ্করভাবে প্রভাব ফেলতে পারে এই নিষিদ্ধ জিনিসগুলি দান করলে। পৌষ মাস চলাকালীন ভুল করেও নিজের বাড়ি থেকে আপনারা সরিষা কাউকে দান করবেন না বা দেবেন না। সাদা সরিষা হোক বা কালো সরিষা হোক বা লাল সরিষা হোক, কোনো সরিষাই নয়। অনেক সময় প্রতিবেশীরা সরিষা বাটা খাওয়ার জন্য বা সরিষা চেয়ে নেয়। স্পষ্টভাবে নিষিদ্ধ বলা হয়েছে। এই মাসে সরিষা আপনারা ঘর থেকে বের করবেন না, কারণ শাস্ত্র মতে পৌষ মাসে সরিষা দান করলে আপনি অজান্তেই নিজের উপর বিপদ ডেকে আনবেন এবং এর প্রভাব সরাসরি সংসার ও পরিবারের উপর পড়ে। আর্থিক ক্ষতি, পারিবারিক অশান্তি এবং দীর্ঘস্থায়ী অমঙ্গল দেখা দিতে পারে। এই কারণেই শাস্ত্রে এই জিনিসটি কাউকে দান করা নিষিদ্ধ রয়েছে এবং অশুভ বলা হয়েছে। এরপরে আপনারা জানবেন দ্বিতীয় যে জিনিসটি ভুলেও দান করবেন না, আর তা হচ্ছে আতপ চাউল, যাকে শাস্ত্রে বলা হয়েছে এই জিনিসটি দানের ফলে অত্যন্তই অশুভ ও অমঙ্গলের বলা হয়েছে। এইবারে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই বিষয়টি, কারণ এই বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ। আতপ চাউল, যাকে বেশিরভাগ লোকেই আলো চাল বলেই জানে, এই চাল সম্পর্কে শাস্ত্রে একটি গভীরভাবে ব্যাখ্যা রয়েছে। আমরা প্রত্যেকেই চাই নিজের ভালো হোক, পরিবারের মঙ্গল হোক, ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সতর্ক করছি, আপনার যতই কাছের মানুষ হোক না কেন, যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী হোক না কেন, পৌষ মাসে বিশেষ করে সন্ধ্যার পর কখনোই কাউকে আতপ চাউল দান করবেন না বা দিবেন না বা ধারও দেবেন না। এর কারণ কি জানেন আপনি? কারণ আপনি এই মাসে চাউল দান করেন যদি, তাহলে শাস্ত্র মতে নিজের ঘরের লক্ষ্মীকে অপরের হাতে তুলে দিচ্ছেন। এর ফলে কি হয়? ঘরে ধীরে ধীরে অলক্ষ্মীর প্রবেশ ঘটে, লক্ষ্মী সরে যান, আর তার সঙ্গে আসে অর্থনৈতিক টানাপোড়েন,
অকারণ ঝামেলা, মানসিক অশান্তি, পারিবারিক শ্রীহানি আর লক্ষ্যহীন হলে সংসারে যে কি পরিস্থিতি তৈরি হয় তা নিশ্চয় আলাদা করে কাউকে বলার দরকার নেই। দান করা কিন্তু শুভ, দান করা কিন্তু কখনোই খারাপ বিষয় নয়। দান অবশ্যই করবেন, পৌষ মাসেও দান করা যায়, এতে কোনো বাধা নেই। কিন্তু শাস্ত্র মতে এই মাসে কিছু নির্দিষ্ট বিষয় আছে যেগুলো দান করা কিন্তু একেবারেই উচিত নয়। তার মধ্যে চাউল, হ্যাঁ, অন্যতম হচ্ছে এই চাউল। আতপ চাউল এই সময়ে কাউকে দিলে তা অত্যন্তই অশুভ ফল দেয়, অর্থাৎ শুভ ফল দেয় না। তবে আপনি শ্রাদ্ধ কার্যে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবারে বলবো যে জিনিসটির কথা, আর তা হচ্ছে টাকা পয়সা। যদি কারোর সত্যি কোনো বড় বিপদ বা জরুরি পরিস্থিতি থাকে, যেমন চিকিৎসার বিপদ আপদ বা চরম সংকট, এর ক্ষেত্রে সাহায্য করলে সেটি ভগবানের খাতায় অবশ্যই পুণ্য হিসাবে গণ্য হবে। কিন্তু অযথা অপ্রয়োজনীয় কারণে বা শুধুমাত্র ধার দেওয়ার অভ্যাস থেকে যদি পৌষ মাসে কাউকে টাকা পয়সা আপনারা ধার দেন বা যদি কাউকে দান করেন এই পৌষ মাসে, তাহলে তার ফল কিন্তু ভালো হয় না। শাস্ত্র বলছে এই সময়ে অকারণে অর্থ ধার দিলে ঘরে ধীরে ধীরে লক্ষ্মীহীনতা প্রবেশ করে, যার ফলশ্রুতিতে পরিবারের উপর দারিদ্রতা, অর্থ সংকট ও মানসিক অশান্তি নেমে আসতে পারে। বাস্তব জীবনেও তাই আমরা দেখি যে টাকা ধার দেওয়ার সময়ে মানুষের ব্যবহার একরকম থাকে, কিন্তু সেই টাকা ফেরত চাইলে আচরণ সম্পূর্ণই বদলে যায়। এর ফলে আত্মীয়দের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, এমনকি বন্ধু বান্ধবদের মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে। তাই পৌষ মাস চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ ছাড়া কাউকে অর্থ ধার হিসাবেও আপনারা দেবেন না, নইলে অজান্তেই আপনি নিজের ঘরের লক্ষ্মীর স্থায়িত্ব নষ্ট করে ফেলবেন। অবশ্যই ব্যতিক্রম আছে, যদি কেউ সত্যি হাসপাতালে ভর্তি হয় বা কারোর জীবনে বড় কোনো বিপদ নেমে আসে, এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে মানবিকতার খাতিরে সাহায্য না করলে পাপ হয়, সেই ক্ষেত্রে ভগবানকে সাক্ষী রেখে আপনি তাকে অর্থ সাহায্য করুন, এতে অবশ্যই পুণ্য লাভ হবে। কিন্তু এই ধরনের জরুরি কারণ ছাড়া পৌষ মাসে অযথা কাউকে টাকা পয়সা আপনারা দেবেন না। এরই পাশাপাশি একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যেই সমস্ত ব্যক্তিরা আপনারা নতুন গৃহ তৈরির কথা ভাবছেন বা জমি কেনার কথা আপনারা পরিকল্পনা করছেন, আপনারা এই পৌষ মাস চলাকালীন বাড়িঘর নির্মাণ বা কেনা অথবা জমি কেনা থেকে বিরত থাকবেন। কারণ শাস্ত্রমতে এই মাসে গৃহ সংক্রান্ত ক্রয় বিক্রয় শুভ ফল দেয় না, এটি অশুভ বলা হয়েছে এই মাসে। এইবারে আপনারা জানবেন চতুর্থ বিষয়ের কথা। পৌষ মাসে ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো জিনিসপত্র যেমন চন্দন, পিঁড়ি, চন্দন, শঙ্খ, ঘণ্টা ইত্যাদি কাউকে আপনারা দান করবেন না বা অপরের হাতে তুলে দেওয়া উচিত নয়। এমনকি যদি সেগুলো পুরাতন হয় বা দীর্ঘদিন ব্যবহার না হয়ে থাকে, পড়ে থাকে, তবুও নয়। অনেক সময় দেখা যায় কেউ পূজার জন্য চাইতে আসে পূজার থালা বাসন বা পূজার ঘণ্টা, পূজার জিনিসপত্র আমরা নিজে থেকেই দান করে দিই, এটা এই পৌষ মাসে নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে যদি ঘরে কোনো খণ্ডিত শিবলিঙ্গ থাকে, সেটিকেও এই সময় মন্দিরে দিয়ে বা জলপ্রবাহে বিসর্জন দেওয়াও উচিত নয়। কারণ শাস্ত্রমতে ঠাকুরের ব্যবহৃত প্রতিটি জিনিসের মধ্যেই
প্রবল পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে। আর আপনারা যদি সেই ইতিবাচক শক্তিকে বাইরে বের করে দেন, তাহলে তার জায়গায় দখল করে নেগেটিভ এনার্জি, যার প্রভাব সরাসরি সংসার ও মানসিক শান্তির উপর পড়ে। এই কারণে শাস্ত্র আমাদেরকে সতর্ক করছে, পৌষ মাস চলাকালীন ঠাকুর সংক্রান্ত কোনো জিনিস ঘরের বাইরে বের করলে জীবনে অযাচিত বিপদ তৈরি হতে পারে, অকারণে খরচ বেড়ে যায় এবং সাংসারিক জীবনে ধীরে ধীরে নেগেটিভ প্রভাব পড়তে শুরু করে, যার ক্ষতি শুধুমাত্র ব্যক্তিগত নয়, পুরো পরিবারের উপরই এসে পড়ে। তাই এই মাসে দেবীর পূজার ব্যবহৃত কোনো বস্তুই বাইরে দেওয়া একেবারেই উচিত নয়। আপনারা এইবারে জানবেন পঞ্চম বিষয়টির কথা, আর তা হচ্ছে লবণ। শাস্ত্র মতে লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর অধিষ্ঠান রয়েছে। তাই পৌষ মাসে বিশেষ করে সন্ধ্যার পর কাউকে লবণ দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এই সময়ে লবণ দিলে নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়ার সমান ফল হয়। তাই লক্ষ্মীকে এইভাবে ত্যাগ করলে তিনি রুষ্ট হন, যার প্রভাবে সংসারের অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে থাকে, অর্থ সঞ্চয় সম্ভব হয় না এবং একের পর এক সমস্যায় পড়তে হয়। জ্যোতিষ মতে লবণ রাহুকে প্রতিনিধিত্ব করে, তাই লবণ দানের সাথে সাথে রাহু কেতুর প্রভাবও বৃদ্ধি পায়, যা জীবনে বাধা, অস্থিরতা ও আর্থিক অশান্তি ডেকে আনে। সুতরাং এই পৌষ মাস চলাকালীন আপনারা কাউকে লবণ ধার বা দান কোনোটাই আপনারা করবেন না। এরপর আপনারা জানবেন ষষ্ঠ যে বিষয়ের কথা, অর্থাৎ ষষ্ঠ যে জিনিসটি আপনারা দান করবেন না তা অত্যন্তই গুরুত্বপূর্ণ। গোমাতা থেকে উৎপন্ন কোনো জিনিসই পৌষ মাস চলাকালীন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিচিত কাউকে দেওয়া উচিত নয়। এখানে গোমাতার দ্রব্য বলতে বোঝানো হয়েছে দুগ্ধ, ঘি, ক্ষীর, মিষ্টি, ছানা, এই সমস্ত জিনিসকেই বোঝানো হয়েছে, যে জিনিসগুলো আমরা প্রত্যক্ষভাবে গোমাতার কাছ থেকেই পাই। শাস্ত্র মতে এই সময়ে এই ধরনের দ্রব্য দান করলে সংসার ও বিশেষ করে ব্যবসায়িক জীবনে নেগেটিভ প্রভাব পড়তে শুরু করে, অর্থের প্রবাহ আটকে যায় এবং লাভের বদলে ক্ষতির যোগ তৈরি হয় বিশেষ করে। তাই পৌষ মাসে যে 6টি জিনিসের কথা আপনাদেরকে বললাম, সেগুলো দান করা বা ধার দেওয়া থেকে আপনারা বিশেষভাবে বিরত থাকবেন। অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধানে থাকুন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানবেন, যা শাস্ত্রের নির্দেশিত। এই মাসে ঘরের কিছু অশুভ ও অপ্রয়োজনীয় জিনিস অবশ্যই বাইরে সরিয়ে ফেলবেন। যেমন হচ্ছে ভাঙা কাঁচ যদি পড়ে থাকে বা ভাঙা আয়না, তা ঘর থেকে সরিয়ে আপনারা দেবেন, অর্থাৎ ঘর থেকে বের করে দেবেন। জোড়া ছাড়া পুরাতন চপ্পল বা স্যান্ডেল থাকলে সেগুলো আপনারা ফেলে দেবেন। পুরাতন ঝাড়ু বা ঝাঁটা থাকলে বা ভেঙে যাওয়া ঝাড়ু থাকলে সেটিও আপনারা ঘরের বাইরে ফেলে আসবেন, যেটা অব্যবহৃত অর্থাৎ ব্যবহার করার মতো নেই। একইভাবে ঘরে জমে থাকা আবর্জনা, নোংরা জিনিস বা মাকড়সার জাল কখনোই রেখে দেবেন না। আপনারা আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় গাছ ঘরের ভেতরে রাখা শাস্ত্র মতে অশুভ বলে মনে করা হয়। চাইলে সেগুলো বাড়ির বাইরে বাস্তু সীমার বাইরে রাখতে পারেন, কারণ এই ধরনের জিনিসও গাছ ঘরে থাকলে ধীরে ধীরে জীবনে নেগেটিভ প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে, যা শান্তি, অর্থ ও সৌভাগ্যের পথে বাধা সৃষ্টি করে। পবিত্র এই পৌষ মাসে একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী বিষয়ে আপনারা জানবেন। এই মাসে যদি আপনারা বাড়িতে এই বিশেষ গাছ এবং তার সাথে আরও 3টি অলৌকিক গাছ গৃহের বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন,
তাহলে নতুন বছরে মা লক্ষ্মী দেবীর কৃপায় অর্থের আগমন শুরু হবেই হবে। শাস্ত্র ও বাস্তুমতে এই 4টি গাছকে অত্যন্তই শুভ ও পবিত্র গাছ বলা হয়। বিশ্বাস করা হয় পৌষ মাসে যারা এই গাছগুলো নিজেদের বাড়িতে লাগান তাদের ঘরে অলক্ষ্মীর কোনো স্থান থাকে না, অলক্ষ্মী বিদায় নেয় এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে গৃহে প্রবেশ করে। দৃঢ়ভাবে বলছি, এই গাছগুলো গৃহে স্থাপন করলে ধীরে ধীরে সংসারের সমৃদ্ধি ও অর্থ বৃদ্ধি, উন্নতি ও সাফল্য আসতে শুরু করে। হারিয়ে যাওয়া সুখ শান্তি আবার ফিরে আসে, দুঃখ কষ্ট জীবন থেকে দূরে সরে যায় এবং পারিবারিক ও সামাজিক জীবনে উন্নতির নতুন পথ খুলে যায়। শুধু তাই নয়, গৃহের বাস্তুদোষ ও অনেকাংশে দূরীভূত হয়, জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। বিশেষ করে পৌষ মাসে যে সমস্ত গৃহে এই গাছগুলো রোপণ করা হয় সেখানে মা লক্ষ্মীর অবস্থান শতভাগ নিশ্চিত হয়। ফলে জীবনে স্থায়ী সুখ সমৃদ্ধি ও সাফল্যের যোগ তৈরি হয় এবং দীর্ঘদিনের সমস্যা একে একে যেতে শুরু করে। অনেকের জীবনে এমনটা হয় যে দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকে, সিদ্ধান্ত নিলেও উপযুক্ত ফল লাভ হয় না, চারিদিকে শুধু বাধা আর বাধা লেগেই আছে। এই ধরনের নানান সমস্যা তৈরি হতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই পৌষ মাসে এই 4টি গাছের মধ্যে যদি একটিও নিজের বাড়ির বাস্তুর মধ্যে আপনারা লাগাতে পারেন তাহলে সেই সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে নাশ হয়ে অলৌকিকভাবে ফল দিতে শুরু করে। বিশেষ করে এই গাছগুলো লাগানো উচিত তাদের যাদের অর্থনৈতিক স্থিতিশীলতা দুর্বল রয়েছে, যাদের উপর কোনো গ্রহদশা, শনির দশা, 7.5-এর প্রভাব চলছে, যারা রাহু কেতুর সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, যারা অর্থ বৃদ্ধি করতে চান বা জীবনে অর্থকে আকর্ষণ করতে চাইছেন, একইভাবে যাদের গৃহে বাস্তুদোষ রয়েছে, যাদের জীবনে গোপন শত্রু বেশি, সংসারে অতিরিক্ত অপচয় হচ্ছে, ঋণের বোঝা বেড়েই চলেছে, সন্তানেরা অবাধ্য হয়ে উঠেছে বা যাদের ঘরে প্রতিনিয়ত অশান্তি লেগেই আছে, তারা অবশ্যই এই গাছগুলো আপনারা লাগিয়েই দেখুন। এমনকি যে সমস্ত দম্পতিদের মধ্যে বোঝাপড়া নষ্ট হয়ে গিয়েছে, সম্পর্ক শেষ হয়ে গেছে বা স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের ক্ষেত্রেও এই গাছগুলো আশ্চর্যজনক ইতিবাচক ফল দিতে পারে। দৃঢ়ভাবে বলছি আপনাদেরকে, সঠিকভাবে এই গাছগুলো রোপণ করলে বা লাগালে আপনারা অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা আগে বলে দিচ্ছি, শুধুমাত্র গাছ লাগালেই যে আপনার কাজটি শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। তার সঠিক যত্ন, পরিচর্যা ও নিয়ম মেনে অবশ্যই অর্থাৎ নিয়ম পালন করাটাও অত্যন্তই জরুরি। মনে রাখবেন, গাছ লাগানোই সব শেষ নয়। কোন দিকে গাছটি লাগাবেন, আপনারা কিভাবে তার সঠিক রক্ষণাবেক্ষণ করবেন আপনারা, সেই বিষয়টাও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু সনাতন ধর্মে শিব শক্তি অর্থাৎ দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী এই দুই মহাশক্তির প্রতীক হিসাবে যে গাছটিকে বিশেষভাবে মান্য করা হয় আর তা হলো নীল অপরাজিতা গাছটি। দেবেশ্বর মহাদেব ও মাতা পার্বতীর অত্যন্তই প্রিয়। এর সাথে আরেকটি অত্যন্তই শুভ গাছ হচ্ছে শ্বেত আকন্দ ফুলের গাছ। পৌষ মাস চলাকালীন যদি আপনারা এই দুইটি গাছ নিজের বাড়ির বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন তাহলে জেনে রাখবেন, শিব শক্তি অর্থাৎ হর ও পার্বতীর আশীর্বাদ বছর জুড়ে আপনাদের জীবনে বজায় থাকবে। বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে, এই দুইটি গাছ একসাথে গৃহে থাকলে প্রায় 70% বাস্তুদোষ এমনিতেই কেটে যায়। বিশেষ করে যাদের বাড়ির উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব দিকে বাথরুম রয়েছে তাদের জন্য এই দুইটি গাছ অত্যন্তই কার্যকরী। এতে গৃহের বাস্তু অনেকাংশে সুরক্ষিত থাকে
আর আপনারা নিশ্চয়ই জানেন মাতা দুর্গার আরেক নাম হচ্ছে অপরাজিতা। তাই এই অপরাজিতা ফুল ও পাতার সঙ্গে দেবী শক্তির গভীর যোগ রয়েছে, যা গৃহে ইতিবাচক শক্তি ও শান্তি সমৃদ্ধি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। শাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী নীল অপরাজিতা গাছ বহু সাধক ও তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে, কারণ এই গাছের মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি নিহিত রয়েছে। বিশ্বাস করা হয় যে যদি নীল অপরাজিতা ও শ্বেত আকন্দ ফুলের গাছ কাছাকাছি যদি লাগানো হয় বা বাড়িতে যদি এই দুইটি গাছ থাকে, মাতা দুর্গা দেবী ও মহাদেবের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি ধীরে ধীরে দূরীভূত হয় এবং সাফল্য ও উন্নতির পথ খুলে যায়। এই গাছগুলো গৃহে থাকলে সহজেই কারুর কুনজর, কুপ্রয়োগ বা তান্ত্রিক প্রভাব কাজ করে না। বাস্তু ও তন্ত্রশাস্ত্র বলছে যে সমস্ত বাড়িতে অপরাজিতা গাছ সঠিকভাবে লাগানো থাকে সেখানে শত্রুরা সহজেই কোনো তান্ত্রিক ক্রিয়া বা কোনো টোটকা করতে পারে না। আরও বলা হয় নীল অপরাজিতা ও শ্বেত আকন্দ ফুলের গাছ একত্রে গৃহে রাখলে ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ হয়। বিশেষ করে এরই পাশাপাশি এই দুইটি ফুল দিয়ে যদি ভক্তি ভরে মাতা পার্বতী ও মহাদেবের পূজা অর্চনা করা যায়, তাহলে জীবনে কখনো বাসস্থান, বস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব দেখা দেয় না। তবে একটি বিষয় মনে রাখবেন, এই গাছগুলো যেখানে সেখানে লাগানো যাবে না। কোন দিকে লাগাবেন আপনারা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনারা অবশ্যই নিয়মের বিষয়ে সতর্ক থাকবেন। আমরা জেনে নিই, কারণ ভুল জায়গায় যদি এই গাছগুলো লাগানো যায় তো পূর্ণ ফল পাওয়া তো যায়ই না। তাহলে এই গাছগুলো আপনারা কোথায় লাগাবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি। শাস্ত্র অনুযায়ী নীল অপরাজিতা এবং শ্বেত আকন্দ ফুলের গাছ, এই দুইটি গাছ একত্রে বা একসাথে উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে রোপণ করতে হবে। সহজ করে বললে আপনাদের বাড়ির নর্থ ইস্ট জোন বা নর্থ ইস্ট কর্নারে এই দুইটি গাছ রাখা সবচেয়ে শুভ। এক পাশে নীল অপরাজিতা এবং তার পাশেই শ্বেত আকন্দ ফুলের গাছ লাগাবেন। আর যে সমস্ত মানুষরা আপনারা ফ্ল্যাটে থাকেন তাদের জন্য কোনো সমস্যা নেই। আপনারা একটি মাটির টব বা পাত্র নিয়ে ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকটি খুঁজে নেবেন। যদি সেই দিকে কোনো খোলা বারান্দা বা ব্যালকনি থাকে তাহলে সেখানেই সুবিধাজনক জায়গায় এই দুইটি গাছ আপনারা টবে রোপণ করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে আরও, যাত্রাকালীন সময়ে যদি নীল অপরাজিতা ফুল বা শ্বেত আকন্দ ফুলের গাছের একটি পাতা আপনারা সাথে নিয়ে বের হন, তাহলে সেই যাত্রা অত্যন্ত শুভ হয় এবং রাস্তায় দুর্ঘটনা ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, যে উদ্দেশ্যে বা যে কাজে আপনি বেরোচ্ছেন সেই কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনাও অনেকাংশেই তৈরি হয় বা বৃদ্ধি পায়। বাস্তুমতে যদি গৃহের মধ্যে শ্বেত আকন্দ ফুলের গাছ ও নীল অপরাজিতা ফুলের গাছটি সঠিকভাবে রোপণ করা থাকে তাহলে সেই গৃহে কোনোভাবেই অশুভ বাতাস বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। এই দুইটি গাছ মিলিয়ে একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রোটেকশন তৈরি হয়। এর প্রভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে, কর্মজীবনে অগ্রগতি আসে এবং পরিবারের সদস্যদের সামগ্রিক সুস্থতা বজায় থাকে। যাদের ঘরে বারবার বেশি পরিমাণ ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, পেটের সমস্যা বা অজানা শারীরিক সমস্যা অসুবিধা লেগেই থাকে তাদের জন্য উত্তর পূর্ব কোণে এই দুইটি গাছ রাখা বিশেষভাবে উপকারী বলে শাস্ত্রে উল্লেখ আছে। তবে মনে রাখবেন, গাছ লাগালেই যে সবটা হয়ে গেল তা কিন্তু নয়। এগুলোর পবিত্রতা রক্ষা করাও অত্যন্তই জরুরি। স্নান না করে আমিষ খাবার আহার গ্রহণ করে বা অশুদ্ধ বস্ত্র পরিধান করা অবস্থায় এই গাছ দুটিকে স্পর্শ কখনোই আপনারা করবেন না, নইলে কিন্তু গাছের
আধ্যাত্মিক শুদ্ধতা নষ্ট হয়ে যায়। এই গাছগুলোকে প্রাকৃতিক নিয়মেই বেড়ে উঠতে দিতে হবে এবং নিয়মিতভাবে এই গাছগুলির যত্ন নিতে হবে, তবে পূর্ণ ফল পাওয়া যায়। আর যেমনভাবে সন্ধ্যায় তুলসী মঞ্চে ধূপ ও প্রদীপ দেওয়া হয়, ঠিক তেমনইভাবে সকালে বা সন্ধ্যায় ভক্তি সহকারে এই দুইটি গাছের কাছেও ধূপ প্রদীপ নিবেদন করবেন আপনারা। তাহলেই গৃহে ইতিবাচক শক্তি, শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে বজায় থাকবে। বাস্তুশাস্ত্র মতে শ্বেত আকন্দ ফুলের গাছ ও নীল অপরাজিতা ফুলের গাছের কিছু বিশেষ উপকারিতা রয়েছে, যা বহুদিন ধরে পরীক্ষিত ও প্রমাণিত বলেই মান্য করা হয়। যেই গৃহে এই দুইটি গাছ সঠিকভাবে রোপণ করা থাকে, সেই গৃহে দেবদেবীর কৃপা সহজেই আকৃষ্ট হয়, শুভ শক্তির প্রবাহ বহু গুণে বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সমস্ত অশুভ এনার্জি দূর হয়ে যায়। এমনও বিশ্বাস করা হয়, এই দুইটি গাছ গৃহে থাকলে কোনো প্রকার বিষধর সর্প বা অশুভ প্রাণী সেই ঘরের আশেপাশেও প্রবেশ করতে পারে না। বিশেষ করে শ্বেত আকন্দ ফুলকে মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হিসাবে শাস্ত্রে উল্লেখিত। তাই যারা জীবনে চরম সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করতে চান, আপনারা পৌষ মাসের সোমবার দিনে এইগুলো নিজেদের গৃহে রোপণ করলে আপনারা বিশেষ শুভ ফল পাবেনই পাবেন। যদি কোনো কারণে সোমবার এই গাছ লাগানো সম্ভব না হয়, তাহলে মঙ্গলবার বা শুক্রবার দিনেও শ্বেত আকন্দ ও নীল অপরাজিতা গাছ রোপণ করা যেতে পারে, তাতেও ভালো ফলাফল পাওয়া যায়। যদিও সোমবার দিনটিকেই সর্বাধিক শুভ বলেই ধরা হয়। এই গাছগুলো সঠিকভাবে রোপণ করলে এই নতুন বছরে জীবনে উন্নতি ও সাফল্য আসবেই। এইবারে আপনারা জানবেন তৃতীয় গাছটির কথা। আর সেই গাছটি এমন একটি গাছ যা প্রায় প্রত্যেকেই নিজের বাড়িতেই আপনারা রোপণ করতে পারেন, কারণ এটি স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক। আর সেই গাছটি হচ্ছে পদ্ম ফুলের গাছ। হ্যাঁ, পদ্ম ফুলের গাছটি আপনারা প্রত্যেকের বাড়িতেই কিন্তু লাগাতে পারেন। অনেক বাড়িতেই দেখা যায় ছোট্ট জলাশয় বা টবের মধ্যে পদ্ম ফুলের গাছ রাখা হয়, কারণ শাস্ত্রমতে পদ্ম ফুলের মাধ্যমেই মাতা লক্ষ্মী দেবী ধন সম্পদ ও সমৃদ্ধি নিয়ে গৃহে প্রবেশ করেন। বিশেষ করে পৌষ মাসকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বলা হয়। এই মাসে একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখা দরকার। ঘর থেকে কুকুর বা বিড়াল তাড়ানো একদমই উচিত নয়, এবং যারা বাড়িতে বা বাসায় আপনারা ভাড়াটিয়া রেখেছেন, তাদেরও এই মাসে এই গৃহ থেকে তাদেরকে গৃহ ছাড়া একদমই ঠিক নয়, কারণ বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মীর অবস্থান নষ্ট হয়ে যায় এবং এই মাসে যত দান ধ্যান তপ বা সেবাকর্ম করা যায় ততই শুভ ফল বৃদ্ধি পায়। যেহেতু পদ্মফুল মা লক্ষ্মীর প্রতীক, তাই পদ্মফুলের গাছ একটি অত্যন্ত শুভ ও পবিত্র গাছ হিসাবে গৃহে রাখা যায়। যদি কোনো ব্যক্তির পক্ষে পদ্ম ফুলের গাছ লাগানো সম্ভব না হয়, তবুও একটি আসল পদ্ম ফুল গৃহে এনে নিজের শোবার ঘরে সাজিয়ে রাখলে দাম্পত্য জীবনে গভীর প্রভাব পড়ে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য, দূরত্ব বা অশান্তি চলতে থাকে, তাহলে যে ঘরে আপনারা ঘুমান সেই ঘরে বেডরুমের উত্তর পূর্ব কোণে একটি প্রাকৃতিক পদ্ম ফুল রেখে দিবেন। প্লাস্টিকের নয়, কিন্তু আসল ফুল। এতে ধীরে ধীরে দেখবেন সম্পর্কের উষ্ণতা বাড়ছে, বোঝাপড়া ভালো হচ্ছে এবং জীবনে বা সংসারে অশান্তি কমে আসছে। তবে সবশেষে একটি কথাই বলবো, এই সমস্ত নিয়ম বিধান তখনই কার্যকর ফলাফল দেয় যখন এগুলো শ্রদ্ধা, বিশ্বাস ও নিয়ম মেনে পালন করা হয়। যখন মানুষ তার কর্ম সঠিকভাবে সম্পাদন করে এবং ভাগ্যকে সম্মান জানায়, তখনই জীবনের সত্যিকারের সফলতা আসে। কর্ম ও ভাগ্য এই দুইয়ের সংমিশ্রণই মানুষের জীবন গঠনে অপরিহার্য। যে কোনো একটি বাদ পড়লেই ফলাফল অপূর্ণ থাকে। তাই আপনারা এই গাছগুলো
রোপণ করুন এবং নিজের অবাধে ও গৃহের বাস্তুকে পবিত্র করুন এবং নিজের কর্মের সততা বজায় রাখবেন। আপনারা এইবারে জানবেন যে গাছটির কথা, আর তা হলো বিষ্ণু কমল গাছ। অনেক ব্যক্তিরাই পবিত্র ধনতেরাসের দিনে এই গাছটি কিনে আনে বাড়িতে। শাস্ত্র মতে ধনতেরাসের দিনে আপনারা এই দুইটি বিশেষ বৃক্ষ বিষ্ণু কমল ও লক্ষ্মী কমল রোপণ করা অত্যন্তই শুভ। যে সমস্ত ব্যক্তিদের বাড়িতে এখনো এই গাছগুলি নেই, আপনারা এই পৌষ মাস চলাকালীন বা এই নতুন বছরের আগমনের আগেই বা আপনারা এই নতুন বছর চলাকালীন এগুলো বাড়িতে নিয়ে আসুন। বাড়ির উঠানে বা সুবিধাজনক জায়গাতে এই দুইটি গাছ একসাথে রাখুন। এক পাশে বিষ্ণু কমল গাছ আর এক পাশে লক্ষ্মী কমল। শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারায়ণ সেখানে দেবী লক্ষ্মীও প্রবেশ করেন, অর্থাৎ এই দুইটি গাছ আপনার বাস্তুকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে, নিরাপত্তা দেবে এবং ঘরের সুখ সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বজায় রাখবে। তাই নতুন বছরে এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রস্তুতি নিয়ে নিজেকে ও পরিবারকে ও গৃহকে সুরক্ষিত ও সমৃদ্ধ করার পথে এগিয়ে চলুন। বিষ্ণু কমল গাছের মধ্যে শ্রীহরি নারায়ণের বিশেষ শক্তি নিহিত আছে। এই গাছটি যদি গৃহে রাখা হয় তাহলে ঘরে লক্ষ্মী নারায়ণ স্থায়ীভাবে বিরাজমান হন এবং ঘরে অর্থ সম্পদ ও পরিবারের শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হয়। তাই আপনারা যে সমস্ত ব্যক্তিরা ঘরের সুখ সমৃদ্ধি ও শারীরিক ও মানসিক শান্তি ধরে রাখতে চান তাদের জন্য পৌষ মাসে বাড়িতে বিষ্ণু কমল গাছ এই মাসে বাড়িতে রাখা অত্যন্তই শুভ। তাই লক্ষ্মী কমল গাছ ও বিষ্ণু কমল গাছের পাশেই লাগানো উচিত, কারণ যেখানে শ্রী নারায়ণ সেখানেই মাতা লক্ষ্মী দেবী স্থায়ী হয়। যদি কোনো ব্যক্তি একবার ভক্তিতে ভগবান নারায়ণকে তার ঘরে স্থান দেন তাহলে সেই ঘর লক্ষ্মীও কখনো ত্যাগ করেন না, অর্থাৎ সেই গৃহে তিনি দীর্ঘ সময় ধরে সমৃদ্ধি ও সুখকে স্থায়ী রাখেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিশেষ শর্ত আছে। এই দুইটি গাছ বাড়ির এমন স্থানে রাখবেন যেখানে জুতা, চপ্পল, আবর্জনা, ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ বা নোংরা জল, ড্রেন এই সমস্ত না থাকে। এছাড়া ঝাড়ু দেওয়ার সময় যেন কোনো নোংরা পদার্থ গাছের উপর না পড়ে। এগুলো মান্য করা অত্যন্ত জরুরি, কারণ স্থাপন ও যত্ন ছাড়া গাছের আধ্যাত্মিক শক্তি পূর্ণভাবে কার্যকর হয় না। তাই বিষ্ণু কমল ও লক্ষ্মী কমল একসাথে বাস্তুর মধ্যে রাখার নিয়ম রয়েছে। বিশেষ করে নিয়ম মেনে চললে ঘরে সুখ সমৃদ্ধি ও সুরক্ষা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত হয়। এছাড়াও লক্ষ্মী কমল গাছ ভগবান নারায়ণের অর্থাৎ মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয় গাছ। তাই এই দুইটি গাছ বিষ্ণু কমল ও লক্ষ্মী কমল সঠিকভাবে ঘরে রাখার পরে সন্ধ্যায় আরতি করা উচিত। ঠিক এমনইভাবে যেমনটা আমরা তুলসীর জন্য ধূপ, প্রদীপ ও ফুল নিবেদন করে থাকি। প্রতিটি বৃক্ষের কাছে একটি করে ফুল এবং প্রদীপ প্রজ্বলিত অবশ্যই রাখুন এবং আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের স্মরণ করুন। এতে আপনার ঘরের সমস্ত দুঃখ, দারিদ্রতা ও অর্থ সংকট দূর হয়। অলক্ষ্মী সেই গৃহ থেকে বিদায় নেয় এবং মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণ স্থায়ীভাবে সেই ঘরে বিরাজমান হন। এছাড়া এই বছরে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ ঘরে প্রবাহিত হয়, বিশেষ করে বলা হয়েছে, এবং ধন সম্পদ অর্থভাণ্ডার সমৃদ্ধ হয়। কারণ এই দুইটি গাছের মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি বিদ্যমান। স্বয়ং বিষ্ণু ও লক্ষ্মী দেবীর আশীর্বাদ এই গাছের মাধ্যমে আপনাদের জীবনে প্রবাহিত হয়। এরপরে আপনারা জানবেন যে গাছের কথা, আর তা অত্যন্তই পবিত্র বলেই বিবেচিত। যে সমস্ত ব্যক্তিরা অর্থ সঞ্চয় করতে চান আপনারা, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী। অনেক ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রমের পরও মানুষের অর্থ ধরে রাখতে পারে না অনেকেই।
অথবা পরিবারের আর্থিক সমস্যায় ভুগছেন আপনারা। আর্থিক সমস্যা থাকায় সঞ্চয় কম হয় পরিবারে। এমন ক্ষেত্রে এই গাছটি গৃহে লাগালে অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়। এই গাছটি হলো মানি প্ল্যান্ট অর্থাৎ টাকার গাছ, সঞ্চয় ও সম্পদ বৃদ্ধি করার প্রতীক। যারা নিয়মিত রোজগার করছেন কিন্তু অপচয় বেশি হচ্ছে বা আর্থিক দিক থেকে প্রচুর অসুবিধা হচ্ছে, আপনারা অবশ্যই এই মানি প্ল্যান্ট এই গাছটি গৃহে রাখতে পারেন। বিশেষ করে শাস্ত্রে পরামর্শ দেওয়া হয়েছে এই গাছটি গৃহে রাখার। টাকা বৃদ্ধি করার গাছ হচ্ছে এটি। বাড়িতে রাখলে এটি অত্যন্তই শুভ প্রভাব দিতে থাকে। তবে এটি সঠিক জায়গাতে না রাখলে সমস্যা দেখা দিতে পারে আপনার পরিবারে, আপনার জীবনে, এবং তখন টাকা আসার বদলে তা বাইরে চলে যেতে পারে। আর্থিক সমস্যায় আপনি ভুগতে পারেন প্রচুর পরিমাণে। তাই শাস্ত্রমতে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ করে এই গাছটি রাখতে হবে। বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখলে সেই গৃহের ব্যক্তিদের বিশেষ সৌভাগ্য বৃদ্ধি পায়। ভুলেও এই মানি প্ল্যান্ট গাছটি উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে রাখবেন না। পৌষ মাসে এই মানি প্ল্যান্টের স্থান শুধুমাত্র দক্ষিণ পূর্ব কোণেই সর্বাধিক শুভ এবং বিশেষ কার্যকরী। এতে আপনার ঘরে আর্থিক স্থায়িত্ব, সঞ্চয় বৃদ্ধি এবং ধনসম্পদ প্রবাহ নিশ্চিত হবে। মানি প্ল্যান্ট শুধুমাত্র বাড়িতেই রাখা যথেষ্টই নয়, এর পরিচর্যাও অত্যন্তই প্রয়োজনীয় এবং জরুরি। শুকিয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া পাতাগুলো নিয়মিত ছাঁটাই করে দেওয়াই ভালো এবং কাঁচা দুগ্ধ দিয়ে সপ্তাহে আপনারা 2 থেকে 3 বার পাতাগুলো পরিষ্কার করে দেবেন এবং পাতাগুলো যেন সর্বদাই উপরের দিকে উঁচু থাকে, নিচের দিকে নেমে না আসে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। মনে রাখবেন এই মানি প্ল্যান্ট গাছ মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। তাই যদি আপনারা এই পৌষ মাসে বা এই বছরে এই গাছটি সঠিকভাবে লাগাতে পারেন ও যত্ন সহকারে রাখা হয়, তবে অর্থ এবং ধনসম্পদ বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পেতে থাকে। আপনারা বাড়িতে রাখতে পারেন কৃষ্ণ তুলসী গাছ। এটি কেবলমাত্র একটি গাছই নয়, এটি ঘরের শ্রীবৃদ্ধি, শান্তি, আধ্যাত্মিক এনার্জি নিয়ে আসে এবং পরিবারের সমস্ত ব্যক্তিদের মন, স্বাস্থ্য ও সৌভাগ্যকে বৃদ্ধি করে। শাস্ত্র অনুযায়ী যদি পৌষ মাসে একটি ছোট্ট কৃষ্ণ তুলসীর চারা গাছটি আপনার বাড়ির পূর্ব কোণ বা ঈশান কোণে রোপণ করা যায় বা টবে যদি রাখা যায়, তা সব থেকে শুভ বলে মনে করা হয়। যেই বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে যমরাজ পর্যন্ত দৃষ্টি পড়ে না যমরাজের, বাস্তু দোষ ও প্রবেশ করতে পারে না সেই বাড়িতে। তুলসী বৃক্ষের পবিত্রতা অত্যন্তই মহান। সনাতন ধর্মীয় শাস্ত্রে উল্লেখিত 33 কোটি দেবদেবী এতে বিরাজমান থাকে এবং মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণ এর আশীর্বাদ তুলসীর মাধ্যমে প্রবাহিত হয় গৃহে। তুলসী গাছের পবিত্রতা অপরিসীম, যতই বলা হবে ততই যেন কমতি হবে। প্রতিটি পূজার ক্ষেত্রে তুলসী অত্যন্তই প্রয়োজনীয়। তুলসী পত্রবিহীন পূজা হয় না। এই বৃক্ষটি গৃহে থাকলে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। তাই আপনারা যারা জীবনে সুখ, শান্তি ও ধনসম্পদ বাড়াতে চান অর্থাৎ বৃদ্ধি করতে চান, আপনারা অবশ্যই এই কৃষ্ণ তুলসী গাছটি পৌষ মাসে উত্তর পূর্ব কোণে লাগাবেন আপনার বাড়ির এবং এর পরিচর্যা আপনারা করবেন নিয়ম অনুযায়ী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আশা করছি সকলেই উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গে। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য।